প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো নিয়ে আলোচনার জন্য আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এমেরিটাস অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো প্রথমে এই সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক। ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত। সিলেট অঞ্চলে পানিবন্দী 13.5 লাখ মানুষ। রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কাল দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। থাকবে সম্পর্ক আরও দৃঢ় ও এগিয়ে নেওয়ার বার্তা। মানব জমিন। বারবার কেন ডুবছে সিলেট? উজানের ঢলে ভেসে গেল ঈদ আনন্দ। পানিবন্দী 8 লাখ মানুষ। চামড়ার দাম নিয়ে 9-6। ওজি চ্যালেঞ্জে শুরু টাইগারদের সেমিফাইনাল মিশন। ঈদ শেষে অস্থির নিত্যপণ্যের বাজার। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত 10। নতুন সময়সূচিতে অফিস ব্যাংক। সমকাল। প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল। সেই পুরনো ধারায় চামড়ার বাজার। LWG সনদ অর্জনে কেন দেশীয় ট্যানারি পিছিয়ে? কালবেলা। 33 কোটির জমি 150 কোটিতে কেনার প্রস্তাব। BCSIR এর গবেষণা কেন্দ্র নির্মাণ। বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরতে চান। আজকের পত্রিকা। বিদেশি ফলে ভরছে মাঠ। ফলের বাণিজ্যিক চাষাবাদ। কোনো দামই ছিল না কোরবানির চামড়ার। যায় দিন। সিলেট শহরে হাঁটু থেকে কোমর সমান পানি। টানা বৃষ্টি ও উজানের ঢল। দেশ রূপান্তর। দরিদ্রদের সঙ্গে ঠকছে দেশও। এবারও ধস চামড়ার বাজারে। ভাসছে সিলেট, চোখ রাঙাচ্ছে তিস্তা। জাতিসংঘ সংলাপ। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ চায় প্রত্যাবাসন। দৈনিক বাংলা। অস্ট্রেলিয়ার রণহুঙ্কারের জবাব চোখে চোখ রেখে দিতে পারে বাংলাদেশ। সিলেট বিভাগ জুড়ে বন্যা, লাখ লাখ মানুষ পানিবন্দী। দৈনিক করতোয়া। নরেন্দ্র মোদীর আমন্ত্রণ, প্রধানমন্ত্রী কাল ভারত যাচ্ছেন। বগুড়ায় ঈদের রাতে জোড়া খুন, মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সহ 4 জন গ্রেপ্তার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। প্রাইম মিনিস্টার্স ইন্ডিয়া ভিজিট টু ফোকাস অন মোংলা পোর্ট ম্যানেজমেন্ট, পাওয়ার ট্রেড। সিলেট ফ্লাড ওজ। আমরা শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে অভিন্নভাবেই প্রধান শিরোনাম আসলে বন্যা। সিলেট অঞ্চলে বন্যা, উত্তরবঙ্গেও যেটি শুরু হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। সিলেট অঞ্চলে 8 লাখ মানুষ পানিবন্দী, এরকম শিরোনাম রয়েছে। বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে, এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। মানুষের ভোগান্তির কথা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আসলে এই যে ঈদের যে আনন্দ, এর মধ্যে এক জায়গায় আনন্দ, এক জায়গায় কিন্তু আনন্দটা ম্লান হয়ে যাচ্ছে, বিষাদময় হয়ে যাচ্ছে। যেমন সিলেটের ঘটনা যেটা বললেন, আরেকটা দেখলাম রোহিঙ্গার ওখানে পাহাড় ধসে কিন্তু অনেকেই 10 জন মারা গেলেন। আসলে আমি যেটা বারবার মনে করি, দুর্যোগ মানে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভোগ, এগুলো যেন বাংলাদেশের পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই তো এই যে রিমাল একটা যে ঘূর্ণিঝড় হয়ে গেল কিছুদিন আগেও, তাই তো অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জায়গায়, আমাদের দেশে আর কি। এই কয়েকদিন এইটা কাটাতেই আবার কিন্তু সিলেটের যে ভয়াবহ, এবং একটা পত্রিকার শিরোনামও করছে বারবার কেন ডুবছে, সেটা কিন্তু বারবার হচ্ছে সুনামগঞ্জে বিশেষ করে, এবং প্রায় 8-9 লাখ লোক কিন্তু পানিবন্দী হয়ে গেছে, ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেছে। আসলে জানি না এই অবস্থা থেকে আমরা কবে উত্তরণ হতে পারবো। এই যে প্রাকৃতিক, হয়তো মানুষের কিছু করে না, এটাও সত্য, কিন্তু অনেক সময় মনুষ্য সৃষ্ট প্রবলেমও কিন্তু হয়ে যায়, এটাও কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। অ্যান্ড এগুলো থেকে যে কবে আমাদের, এবং এটা যে কতদিন থাকবে, শুধু তাই না, উত্তরবঙ্গেও কিন্তু তিস্তাও কিন্তু একটা মানে পদধ্বনি শোনা যাচ্ছে, যখনও কিন্তু একটা বন্যার ঝুঁকি কিন্তু রয়ে গেছে আর কি। অ্যান্ড প্রবলেম হলো এই যে পানিবন্দী, অনেকগুলো প্রবলেম, মানুষের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশুদ্ধ পানি, জলের অভাব, খাওয়া দাওয়া, আবার এখান থেকে কিন্তু রোগ ব্যাধিও ছড়ায় যাবে। পানি বাহিত রোগ, কত রকমের রোগ কিন্তু, ডায়রিয়া থেকে শুরু করে ডায়রিয়া, কলেরিয়া, এই যে টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, এগুলো হতে পারবে, কত ইনফেকশন হয়, এগুলো তো ভয়। এবং পানি হয়তো 2-3 দিন পরে কমে যাবে, তখন কিন্তু আবার নতুন করে শুরু হবে যে স্বাস্থ্যজনিত যে প্রবলেমগুলো, এটাও কিন্তু প্রবলেম শুরু হবে আর কি। তো এখন আমাদেরকে তো সরকার কিন্তু চেষ্টা করছে, আমি দেখলাম আজকে মিডিয়াতে
প্রশাসন থেকে কিন্তু তাদের জনগণকে খাদ্য দ্রব্য পানীয় এগুলো কিন্তু ব্যবস্থা করছে আর কি। আমার মনে হয় দ্রুত এগুলো আরও বাড়াইতে হবে, যেন প্রায় কত 9 লক্ষ, প্রায় 8 লক্ষ 9 লক্ষ লোক তো পানিবন্দী হয়ে গেছে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশুদ্ধ পানি সাপ্লাই করা, এবং শুধু তাই না, চিকিৎসার যে যা যা প্রয়োজনীয় যা যা করা দরকার, মাল্টিপল মেডিকেল টিম করে করে, বিশেষ করে কমনলি ডায়রিয়ার পরে যে বিভিন্ন রোগ ব্যাধি হয়, এগুলো থেকে মানুষ যেন একটা প্রতিরোধ যেন বাঁচতে পারে, বা কারো যদি হয়েও যায় তারা যেন প্রপার চিকিৎসাটা পায়। এর জন্য বোধহয় প্রশাসনকে একটু দ্রুততম সময়, খুব তাড়াতাড়ি, কারণ সময় তো পার হয়ে যাচ্ছে আর কি, দ্রুততম সময় কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার। গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে, কিন্তু ত্রাণ যেগুলো দিচ্ছে তো মানে সাফিসিয়েন্ট তো না আসলে, হয়তো কিছু দেওয়া হচ্ছে, এরপরে আবার ঘর বাড়ি এগুলো তো ক্ষতিগ্রস্ত হবে, গবাদি পশু, মানে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, মানে মানুষ থেকে শুরু করে মানে পশু থেকে গরু ছাগল মই যাই বলেন, স্বপ্নের জন্য একটা বিশাল বিপর্যয়ের সম্মুখীন কিন্তু আমরা হতে যাচ্ছি। তো জানি না এর থেকে কীভাবে আমাদের মুক্তি পাবো বা মুক্তি পাওয়ার দরকার, এটা তো ঠিক। আসলে বিশেষ করে যে একটা প্রশ্ন আমার কাছেও মনে হচ্ছে, এই যে সিলেটে কেন বারবার ডুবছে, কিছুদিন আগেও হলো, যে আবার হচ্ছে, আবার ভবিষ্যতে কিছু হবে কিনা, এগুলো মনে হয় কারণ বের করে তার জন্য বোধহয় যথোপযুক্ত ব্যবস্থা, হয়তো প্রকৃতির সঙ্গে লড়াই করে আমরা পারবো না, এটাও সত্য, কিন্তু মানুষের যতটুকু করা সম্ভব এগুলো বোধহয় করা উচিত, এই ব্যাপারে বোধহয় দৃষ্টি দেওয়া উচিত আর কি। তাহলে অন্তত জনগণকে, দেশের মানুষকে বা ওই এলাকার লোকজনকে যেন এই দুর্ভোগ থেকে কিছুটা লাঘব করা যায় বা লাঘব থেকে তাদেরকে বাঁচানো যায়, তার মধ্যে ব্যবস্থা নেওয়া দরকার আসলে। আপনি একটু বলছিলেন যে প্রকৃতির পাশাপাশি মানুষের সৃষ্টি করা কিছু বিষয় অনেক সময় কারণ অনেক সময় হয়ে গেছে। আমি যেটা শুনতে পাচ্ছি, আপনি হয়তো জানেন, আমি মিডিয়াতে দেখছি, হয়তো রাস্তাঘাট করতে গিয়ে অনেক সময় অপরিকল্পিতভাবে যদি এরকম করা হয়, তাহলে যেমন পানি তো রাস্তা করতে, কিন্তু পানি নিষ্কাশনের তো ব্যবস্থা লাগবে, হয়তো সেটা হলো না, রাস্তা হয়ে গেল, তাতে তো প্রবলেম হচ্ছে। সিলেটে এই ঘটনা কিন্তু শোনা যাচ্ছে, যখন যে কিছু কিছু রাস্তা, হাওড় অঞ্চলে কিছু রাস্তা হয়ে গেছে, পানি কিন্তু নিষ্কাশন হচ্ছে, পানি আটকে যাচ্ছে, একটু বৃষ্টি হলেই উপচে পড়ে যাচ্ছে, আর বন্যার সৃষ্টি হয়ে গেছে। অবস্থা এবার কিন্তু অনেকটা ওইভাবেই হয়ে গেছে আর কি। এই ব্যাপার বোধহয় ভবিষ্যতে যারা পরিকল্পনা করবেন, তারা এই ব্যাপারে যেন তারা একটু দৃষ্টি দেন, অর্থাৎ মনুষ্য সৃষ্ট দুর্যোগ থেকে যেন আমরা রেহাই পাই, এই ব্যাপারটা বোধহয় সবাই একটু জানার দরকার আর কি। আরেকটি বিষয় আপনি মাঝে বলছিলেন, আরেকটি শিরোনামকে ঘিরে, পাহাড় ধসে 10 জন নিহত হওয়া, সেখানে একটা ভয়াবহ অবস্থা, রোহিঙ্গারা যেমন রয়েছেন তেমনি সেখানে বাংলাদেশিরাও নিহতদের মধ্যে আছেন। তো এই যে পাহাড় ধসে যে মৃত্যুর ঘটনাটি ঘটে, এটা পাহাড়ের ঢালে মানুষের বাস করা বা পাহাড় ধসে পড়ার মতো বাস্তবতা তৈরি করা, এগুলো তো মানে যে আমরা তো এটা শুধু এখন আর মাঝে মধ্যে তো প্রায় দেখতেছি যে পাহাড় ধসে অনেকেই মারা যাচ্ছে, একবারে কি গরিব লোকগুলোর যে কি দুর্ভোগ, এটাও তো অপরিকৃত, পাহাড় কিন্তু কেটে ফেলায়, এটাও কিন্তু একটা সমস্যা কিন্তু হচ্ছে আমাদের। পাহাড় কাটতেছে অপরিকল্পিতভাবে, একটু বৃষ্টি হলে বা একটু ঘূর্ণিঝড় যাই হোক হলে তো মাটি নরম হয়ে যায়, ওই তো ধসে পড়তেছে, এবং তারা ওখানে তো আবার বাস করে মানুষ, ছোটো ছোটো হয়তো কাঁচা ঘর, ও তো শক্তও ঘর তো না এগুলো, এগুলোও তো অনেকটা বলতে পারেন যে পরিকল্পনাই তো অভাব আর কি। ওখানে তারা ওই মাটি কাটছে, ওখানে আবার ঘর করছে, আবার মাটি ধসে ওই ঘরের উপরে মাটিগুলো পড়ছে, পরে একটা স্পট ডেথ, তারা যে চিকিৎসার সুযোগ হয় সে সুযোগও তো নাই। তা আমি মনে করি এখানেও কিন্তু আমাদের একটা পরিকল্পনা খুব বেশি করে নজর দেওয়া দরকার। এই অপরিকল্পনা পাহাড় যে বারবার তো শুনি, আর বিশেষ করে রোহিঙ্গার সাথে তো আমাদের একটা সামাজিক আইন শৃঙ্খলা থেকে শুরু করে সামাজিক পরিবেশ অর্থনৈতিক অনেকগুলো সমস্যা তো হচ্ছেই। এই যে পাহাড় ধসে পড়ছে, মানে তো পাহাড় কেটে কেটে তাদের ছোটো ছোটো ঘর খুপড়ি টুপড়ি করে করে কোনোরকম তারা বাস করছে, এটাও তো একটা বিশাল ভয়াবহ। এটা তো একে তো রোহিঙ্গা তো প্রায় কয়েক বছর তো হয়ে গেল, তারা আসছে তো 10 লক্ষ শুনতাম, এখন তো তাদের বাচ্চা কাচ্চা কিন্তু 12-13 লাখ কিন্তু হয়ে গেছে। এবং এই সমস্যার যে কবে সমাধান হবে তাও তো আমরা জানি না। যদি এর সমস্যা না হয় তাহলে এরকম কিন্তু ঘটনা আরও ঘটতেই থাকবে, মানে অসময়ে এই যে প্রাণহানি ঘটছে, এটা অত্যন্ত দুঃখজনক। ছোটো বাচ্চা, অনেকগুলো মহিলা আছে, বয়স্ক, কত মানুষের কষ্ট হচ্ছে। বিশেষ করে যে কোনো প্রাণহানি তো দুঃখজনক, বিয়োগান্তক। এই ধরনের ঘটনার সম্মুখীন যেন আর হতে না হয়, এই ব্যাপারে বোধহয় প্রশাসন সরকার তারা তো হয়তো চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই ব্যাপারে বোধহয় আরেকটু নজর দেওয়া উচিত বলে মানে এই ধরনের দুর্ভাগ্যজনক খবর যেন আমাদের আর শুনতে না হয়, এটি কিন্তু আমরা চাই আসলে। চামড়ার বাজারের ধস, যেটি শিরোনাম আমরা দেখছিলাম, যেটা এটা এখন পুনরাবৃত্তি বলা হচ্ছে যে একই রকম হচ্ছে, এবং দেশে বিশেষ করে ছোট চামড়া ব্যবসা, এর আগেও তো আমরা ঘটনা জানতাম। তাতে হয় কি, এই যে ছোটো চামড়া ব্যবসা, এটা সুন্দর একটা খবরও, সুন্দর তো না, মানে খারাপ খবরটাই অন্যভাবে লিখছে। এই যে গরিব লোকদের হয়তো তারা কোরবানিটা দিচ্ছে, দেখা যায় গরুর দাম কিন্তু লক্ষ লক্ষ টাকা, তো চামড়া সেই হিসেবে একবারে খুব মিনিমাম, সে দামই নাই, এইরকম তো পুরা দেশে কিন্তু এই খবরও শোনা যাচ্ছে। তার মানে চামড়ার ন্যায্য মূল্য তারা কিন্তু পাচ্ছে না।
এবং যারা চামড়া কিনছে বাজারে কি ব্যাপার তা তো আমরা জানি না, কিন্তু এই ঘটনা তো বাস্তব, বাস্তব। এই ন্যায্য মূল্য না পাওয়ার জন্য যারা এই ব্যবসার সঙ্গে জড়িত বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। এই ব্যাপারটা আমার তো মনে হয় যে কোরবানি তো হয়েই গেল, ইতিমধ্যে আগে থেকে আরও ভালোভাবে একটা পরিকল্পনা করা উচিত ছিল, নাহলে এই ধসটা তো পড়তে মানে প্রত্যেক খালি এই বাড়ি তো না, গত কয়েক বছর কিন্তু আমরা প্রায়ই দেখি যে এই সময় তার সবাই তো জানেন যে কোরবানি হবে, লক্ষ লক্ষ পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া কত কিছু, তো এই চামড়াগুলো যাতে এরপর থেকে ভবিষ্যতে যাতে তারা যেন ন্যায্য মূল্যটা অন্তত যেন পায়, অন্তত যাদের পুঁজি কম, ক্ষুদ্র ব্যবসায়ী অল্প টাকা নিয়ে নামছে, তাদের জন্য তারা বিশাল ক্ষতির সম্মুখীন তারা হয়ে গেছে আর কি। এখন তারা যেটা বলছেন যে সরকারের নির্ধারণ করা দামটিও তারা পাচ্ছে না। হ্যাঁ, সেটাই বলছে আর কি, সরকার নির্ধারণ শুধু পাচ্ছে না তাই না, কাছাকাছি অনেকে আরও কম একবারে। তার মানে তাদের তো বিশাল ধস নেমে গেছে। কিন্তু কারণ চামড়া তো শিল্পটা তো আমাদের অন্যতম একটা রপ্তানি কারক বল বা যে কোনো একটা অন্যতম একটা শিল্প, তো কারণ এই শিল্পটা যদি ধস নামে তাহলে দেশের অর্থনীতির উপরে কিন্তু একটা বিশাল বিরূপ প্রতিক্রিয়াও কিন্তু সৃষ্টি হবে। জনগণ কিছু যাদের সঙ্গে সংশ্লিষ্ট তারাও যেমন ভোগান্তি হবে, দেশের অর্থনীতিও তো একটা ক্ষতিগ্রস্তের সম্ভাবনা কিন্তু রয়ে গেছে আর কি। আমরা আজও কোথাও কোথাও শিরোনাম হিসেবে আমরা পাবো, বা এর মধ্যে গণমাধ্যমে শিরোনাম যা দেখেছি, আমরা প্রচুর দুর্ঘটনার সংবাদ আমরা দেখেছি এই ছুটিতে। আপনি খুব জরুরি একটা ভালো পয়েন্ট বললেন। প্রত্যেকবার কিন্তু আমরা এখানে এই বিভিন্ন অনুষ্ঠানে ঈদের আগে অবশ্যই আমি বলছি, এই মানুষদের আগেও যারা আপনারা যারা ঈদ যাত্রা যাবেন যারা, তারা কিন্তু একটা সতর্কতা, বিশেষ করে চালকরা, এই মোটর সাইকেলের প্রচুর অনেক লোক কিন্তু মারা গেছে, গতবার কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এখন বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এই যে আরেকটা আমার মনে হয় যে এবার তো রাস্তাঘাট অনেকটা ভালো, তাতে বোধহয় একটা সমস্যা হয়ে গেছে, এই তো সুন্দর সুন্দর রাস্তায় আরও বেপরোয়া গতি চালাচ্ছে মানুষ। এই যে অকাল মৃত্যু হয়ে গেল, তার মানেটা কি, ঈদ যে একটা সত্যিকার আনন্দ, এই আনন্দ তো আর আনন্দ রইল না, এ তো বিষাদে পরিণত হয়ে গেল। এবং আগামী 2-3 দিন কিন্তু এইভাবে চলতেই থাকবে। আমি এখন আবার সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনার যারা চালক, যারা ড্রাইভার, যারা একটু কষ্ট করে বাড়িতে গেলেন সুন্দরভাবে যেন তারা ফেরত আসতে পারেন, অন্তত এই ব্যাপারে যেন সবাই একটু সতর্ক থাকেন, বেপরোয়া গাড়ি যেন না চালায়। এই বেপরোয়া চালানোর জন্যই তো হচ্ছে। অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা দেখলাম ঈদের আগের দিনও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন মারা গেছে। এখন এই ঘটনা কিন্তু চলতেই আছে, এবং এটা তো ধরেন আগামী শুক্র শনিবার পর্যন্ত কিন্তু চলতেই থাকবে। যারা ফেরত আসবেন তাদের প্রতিও একটু অনুরোধ, আপনার তারা তো সাধারণ লোকই তো মারা যাচ্ছে বেশি, বিশেষ করে যারা গাড়ির ড্রাইভার, বাস বা ধরেন যে ইভেন লঞ্চ টঞ্চ, এবার যদিও লঞ্চ ডুবির এরকম ঘটনা শোনা যায় নাই, কিন্তু বলা তো যায় না আর কি। সুতরাং এখনও যেন আমরা কয়েকটা দিন মানুষ, অনেক লোক কিন্তু চলে আসবেন যারা বাড়ি চলে গেছেন, তারা যেন একটু অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেন। আমি সবসময় একটা কথা বলি, বিশেষ করে রাতে যে গাড়িগুলো চালায়, রাতে যে বাসগুলো চালায় বা কোচ চালায় তারা, আমি তো বলি যে মাঝে মধ্যে নেমে ড্রাইভারদের একটু চা খাওয়ানো, বা তারা যেন ঘুমের মধ্যে ঘুম হয়েও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি এরকম অ্যাক্সিডেন্ট ঘটতেছে আর কি। এই অবস্থার জন্য আর যারা মোটর সাইকেল চালাম, আমি তো দেখছি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টটা খুব বেশি হচ্ছে। কয়েকটা ঘটনা দেখলাম, 2-3জন একসাথে যাচ্ছে, বন্ধুবান্ধব যাচ্ছে, একেবারে বেপরোয়া চালায় একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে সবাই মারা গেছে। এই ঘটনা যেন আমরা শুনতে চাই না। এটা সত্যিকার অর্থেই কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। কারণ ঈদুল আজহা, কোরবানির ঈদ, মানুষ বাড়িতে গেল, ফুর্তি করলো, বাপ মার সঙ্গে আনন্দ উপভোগ করলো। এখন এই আনন্দটা যদি এরকম বিষাদময় হয়, তাহলে তো সত্যিকার অর্থেই এই আনন্দ তো মাটিই হয়ে গেল, আনন্দ তো রইল না আর কি। সবসময় তার জীবন হানিটা, এই যে পানির বন্যার, পাহাড় ধসে গেল, আবার অ্যাক্সিডেন্টে যাবে, এই ধরনের ঘটনা তো আমি যে কথা বলছিলাম, এটা মনুষ্য সৃষ্ট। একটু যদি সতর্ক হয়, এই যে মনুষ্য সৃষ্ট দুর্ভোগগুলো কিন্তু কমানো সম্ভব, এটা কমানো উচিত সবারই। এই ব্যাপারে সবাই যেন একটু নজর দেন আপনারা। রোহিঙ্গা সংকট নিয়ে আপনি কথা বলছিলেন মাঝে, পাহাড় ধসের ঘটনার সূত্র ধরে, এরই সূত্র ধরে আরেকটি শিরোনাম কিন্তু আমাদের সামনে রয়েছে, জাতিসংঘ সংলাপ। সেখানে রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ যে প্রত্যাবাসন চায় সেই কথাটি তুলে ধরেছে, এবং 7 বছর ধরে যে 12 লাখ রোহিঙ্গাকে এই যে নতুন করে আবার আশ্রয় দিয়ে তাদের ভরণ পোষণ চালাচ্ছে সেই কথাটি তুলে ধরা হয়েছে। না, সেটা তো আমি শুরুতেই বলছিলাম, এটা এই যে রোহিঙ্গারা এত 7 লক্ষ, মানে আসছিল তো 10 লাখ, এখন 12 লাখ না বোধহয় আরও বেশি। প্রত্যেকবার তাদের তো বাচ্চা হচ্ছে হইতে তাদের বাড়ছে। এ তো বাংলাদেশের অনেকগুলো একটা বিশাল, কারণ আমাদের তো একটা ছোটো দেশ, এমনি 17 কোটির লোক আমাদের, তারপরে রোহিঙ্গা তো আমাদের জন্য কি বলবো, মরার উপরে খাড়া বলতে পারে নাকি, এটা তো বিশাল বোঝা। তারা আসাতে কি হচ্ছে, আমাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং পরিবেশ
আইন শৃঙ্খলা অনেকগুলো প্রবলেম তো আমাদের সমস্যা হচ্ছে এগুলো, এবং গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে প্রতিবার আলাপ আলোচনা, কিন্তু আমি কোনো অগ্রগতি তো দেখছি না। তারা আসলে যাবে কিনা, কবে যাবে, তারা সম্মানজনক সময় যাবে কিনা, এগুলো তো কোনো সমাধান দেখছি না আমরা। তাতে গভর্নমেন্ট পালছে, এটা তো বিরাট বোঝা আমাদের জন্য। এমনিতে আমাদের লোকসংখ্যা বেশি, ঘন বসতিপূর্ণ দেশ বাংলাদেশ, তারপর যে রোহিঙ্গাদের যে বোঝা, আমি জানি না যার সঙ্গে তারা আলোচনা দিচ্ছে এবং একটা বাস্তবসম্মত পদক্ষেপ তারা কেন নেয় না। বিশেষ করে পৃথিবীর যে বৃহৎ শক্তিগুলো তারাও যদি একটু উদ্যোগ নেয়, তাহলে এই সংকট সমাধান কিন্তু অসম্ভব কিছু না। কিন্তু আলটিমেটলি কিছু তো হচ্ছে না। আমরা কিন্তু দেখি 7 বছর পার হয়ে গেল, শুধু তো হতাশাব্যঞ্জক খবরই তো দেখছি আমি। এটা জানি না কবে এইটা, এই সমস্যার সমাধান কবে হবে। এটা তো আমি সামনে তো কোনো আলোর কোনো কিছু দেখছি না। এই সমস্যার জটিল দিক যেটি বলা হয় যে হ্যাঁ বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, এটিতে জোর দেওয়ার সুপারিশ, কিন্তু আবার এটি সমস্যাটি তো মূলত মিয়ানমারের ভেতরের সমস্যা, ওদের অভ্যন্তরীণ সমস্যা। তার জন্য ভোগান্তি তো আমাদের হচ্ছে, বাংলাদেশের মানুষের হচ্ছে, দেশের হচ্ছে, দেশের সার্বভৌমত্বের উপরেও তো ঝুঁকি আছে। এই যে মাঝে মাঝে কয়েকদিন আগে কিন্তু সেন্ট মার্কিনে কিন্তু একটা বিশাল সমস্যা হচ্ছিল অনেকেই। এখন এটা থেকে কিভাবে মুক্তি পাবো বা আমরা জানি না। আমার মনে হয় সরকার কিন্তু চেষ্টা চালাচ্ছে, কূটনৈতিক তৎপর কিন্তু চালাচ্ছে, এবং জাতিসংঘে যে প্রস্তাবনা দেওয়া হয়ে গেছে এটা একটা বাস্তবসম্মত এই সমাধান কিন্তু আমরা দেখতে চাচ্ছি আর কি। কিন্তু এখানেও এটাও দেখতে হয় যে এরা যেন সম্মানজনকভাবে, ভালোভাবে, সুস্থভাবে তাদেরকে জোর করে গভর্নমেন্ট দিতেও পারছে না আর কি। এতগুলো লোককে পালা, এটা তো কঠিন ব্যাপার আর কি। এটা কীভাবে সমস্যা হবে আল্লাহ জানে আর কি। আমরা আরেকটি শিরোনাম দেখছি, এবং আমরা সবাই জানি যে 17 বছর পর বাংলাদেশ টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে, যে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে যে খেলা, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম সুপার 8-এর প্রথম ম্যাচ। একটু আমাদের তো একটাই কামনা, তারা যেন ভালো করে। তো যে সুপার 8-এ তো আসছে, বাংলাদেশের সারাটা দেশের মানুষ, ক্রিকেট পাগল লোক কিন্তু আমাদের দেশে প্রচুর রয়ে গেছে, তাই না? সবাই তো দেখা, সবাই তো আমরা তো আশা করছি, তাদের সাফল্য কামনা করছি। আমি তো সবসময় বলি যে টাইগার বলি, আবার টাইগার যেন বিড়াল না হয় আর কি, সত্যিকার বাঘেই যেন হয়। তারা যেন সাফল্যের মুখ দেখে আনে, তারা নিজেরাও গর্বিত হবে, দেশের মানুষকে গর্বিত করবে। বাংলাদেশ অবশ্যই আমরা এই গর্বের অংশীদার হতে চাচ্ছি। আমি এত আশা করি, কামনা করি তারা যেন জয়লাভ করে, জয়ের মুখ দেখিয়ে, বা দেশের মানুষকে জয়ের মুখ দেখিয়ে যেন উজ্জ্বল করতে পারি, সেই কামনাই কিন্তু আমি করি আর কি। এবং আমরা পুরো জাতি বলি যে ক্রিকেটাররা হাসলে আমাদের মুখে হাসি ফোটে, তাদের মাঠের হাসি পুরো দেশে ছড়িয়ে পড়ে। সবসময় তো খালি খারাপ খবর দেখছি, সবাই তো খালি খারাপ খবরই বেশি। এই যে এত যে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বন্যা, অ্যাক্সিডেন্ট, পাহাড় ধসে, সব খারাপ খবরই। এর মধ্যে যদি কালকের খেলাটায় যদি কিছুটা আনন্দ, তারা যে জয়লাভ করে কিছুটা আনন্দ দিতে পারে, এত দুর্ভোগের মধ্যেও একটু আনন্দ হয়তো এই দেশের মানুষ সুন্দরভাবে গ্রহণ করবে, সেই কামনাই কিন্তু করি আর কি। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ এমিরেটাস অধ্যাপক ডক্টর বিমা আব্দুল্লাহ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ঈদুল আজহার 3 দিন ছুটিতে সংবাদপত্র বন্ধ থাকার পর আজ এই আয়োজনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আশা করি আগামী দিনগুলোতেও এমন করেই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।